সালটা ১৯৫০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার বিশ্বকাপের আসর বসল ব্রাজিলে। সারা বিশ্বের মাত্র ১৬টা দেশের কাছে অংশগ্রহণ করার সুযোগ ছিল সেই বিশ্বকাপে। তাদের মধ্যে একটা দেশের নাম ভারতবর্ষ, আর সেই দেশের ক্যাপ্টেনের নাম শৈলেন মান্না। হ্যাঁ, একজন বাঙালির নেতৃত্বে সেবার বিশ্বকাপের ময়দানে পা রাখার কথা ভারতবর্ষের। ১৬ই মে নাগাদ ঘোষণা হয়ে গেল ভারতীয় টিমের তালিকা। ১৫ই জুন বিশ্বকাপ খেলার জন্য ব্রাজিলে পাড়ি দেওয়ার কথা ছিল সেই টিমের, কিন্তু শেষমেশ সেই বিশ্বকাপ খেলা হলো না ভারতবর্ষের। কিন্তু কেন? সত্যি কি খালি পায়ে খেলার অনুমতি পাননি বলে সেবার বিশ্বকাপে অংশগ্রহণ করেননি ভারতীয় প্লেয়াররা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অবহেলা আর বঞ্চনার এক জলজান্ত ইতিহাস? নমস্কার, আমি সুজয় নীল। গত ১১ই জুন থেকে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে শুরু হয়ে গেছে বিশ্বের সব থেকে বড় স্পোর্টস ইভেন্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল। ২০২৬ সালের এই বিশ্বকাপে প্রথমবারের জন্য মোট ৪৮টা দেশ অংশগ্রহণ করেছে। তাই এবারের উন্মাদনা অন্য যে কোনো বারের চেয়ে অনেকটাই বেশি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স ও পর্তুগালের মতো দলগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নিজেদের বিশ্বকাপ জার্নি। প্রতিবারের মতো এবারও ভারতীয় দর্শকেরা উত্তেজনায় ফুটছে তাদের ফেভারিট দলগুলোকে নিয়ে। এদের মধ্যে কেউ মেসির ভক্ত, কেউ বা রোনাল্ডোর। তবে এত আনন্দ আর উন্মাদনার মাঝেও ভারতীয় ফুটবল প্রেমীদের মনে একটাই আক্ষেপ: ভারত কেন ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পায় না? কেন প্রায় ১৫০ কোটি মানুষের দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষ এমন ১৫ জনকে তৈরি করতে পারে না যারা বিশ্বকাপের ময়দানে খেলতে নামার যোগ্যতাটুকু অর্জন করতে পারবে? আমার চ্যানেলে আজ অবধি আপনারা মার্ডার মিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন অলৌকিক ঘটনার কাহিনী শুনেছেন, তবে আজকের ভিডিওটা হতে চলেছে আমার অন্যান্য ভিডিওর থেকে অনেকটাই আলাদা। কারণ আজ আমরা কথা বলবো ফুটবল নিয়ে, বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ভারতীয় ফুটবলের ইতিহাস নিয়ে। জানবো কিভাবে জুয়েলারি কাপের নাম বদলে জন্ম হলো আজকের আধুনিক ফুটবল বিশ্বকাপের। জানবো কবে কার হাত ধরে তৈরি হলো আজকের এই ওয়ার্ল্ড কাপ ট্রফি। আর পাশাপাশি বোঝার চেষ্টা করব কেন সুনীল ছেত্রী বা গুরপ্রীত সিং সান্ধুদের মতো খেলোয়াড়দের অক্লান্ত চেষ্টার পরেও ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পায় না ভারত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। ফুটবল বিশ্বকাপের শুরুর গল্পটা জানতে হলে আমাদের প্রায় ১১২ বছর পিছিয়ে যেতে হবে। সময়টা প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিক, অর্থাৎ ১৯১৪ সাল। সেই বছর ফিফা সিদ্ধান্ত নিল অলিম্পিক ফুটবল টুর্নামেন্টকেই তারা ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসেবে স্বীকৃতি দেবে। মানে যে দেশ অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হবে তারাই বিশ্ব চ্যাম্পিয়ন বলে গণ্য হবে। প্রায় ১৪ বছর এমন নিয়ম চলার পর ১৯২৮ সাল নাগাদ ফিফা সভাপতি জুয়েলারিমের মাথায় একটা নতুন আইডিয়া এলো, যে আইডিয়া ফুটবলের ভবিষ্যৎ চিরতরে বদলে দিল। জুয়েলারিমে লক্ষ্য করলেন বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে এবং অলিম্পিকেও এই খেলা বিরাট সাফল্য পাচ্ছে। তাই তিনি ভাবলেন অলিম্পিকের বাইরে ফিফা নিজস্ব একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা উচিত। মাত্র ২ বছরের মধ্যে জুয়েলারিমের সেই ভাবনা বাস্তবে রূপ নিল, আর ১৯৩০ সালে অনুষ্ঠিত হলো ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ। তবে তখন এটা ফিফা ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত ছিল না, কারণ সেই সময় পর্যন্ত অলিম্পিককেই মূল বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসেবে ধরা হতো। তাই নতুন এই টুর্নামেন্টের নাম রাখা হলো তৎকালীন ফিফা সভাপতির নামেই, অর্থাৎ জুয়েলারি কাপ। প্রথম জুয়েলারি কাপের আয়োজক দেশ ছিল উরুগুয়ে। এবার উরুগুয়েকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পিছনে একটা বড় কারণ ছিল, আর সেটা হলো উরুগুয়ে ছিল তখনকার অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন, অর্থাৎ কার্যত বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেই বছর জুয়েলারি কাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হওয়ায় ইউরোপীয় দেশগুলোর জন্য সেখানে পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো, কারণ সেই সময় জাহাজে করে দক্ষিণ আমেরিকায় পৌঁছানো ছিল অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং খরচা সাপেক্ষ একটা বিষয়। তার উপর ইউরোপ তখন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই অনেক দেশের পক্ষেই সেই টুর্নামেন্টে অংশগ্রহণের খরচ বহন করা সম্ভব হলো না। আর সেজন্যেই প্রথম জুয়েলারি কাপে অংশ নিল মাত্র ১৩টা দেশ, যার মধ্যে ৭টা দেশ ছিল দক্ষিণ আমেরিকার, ৪টি ইউরোপের আর ২টো উত্তর আমেরিকার। ১৯৩০ সালের ১৩ই জুলাই শুরু হলো ফুটবলের প্রথম ওয়ার্ল্ড কাপ। সেইবার টুর্নামেন্টের ফরম্যাট ছিল বেশ সহজ। ১৩টা দলকে ভাগ করা হয়েছিল ৪টে গ্রুপে, আর প্রতিটা গ্রুপের সেরা দল সরাসরি উঠে গেছিল সেমিফাইনালে। সেখান থেকে জয়ী দুটো দল খেললো ফাইনাল ৯৩,০০০ দর্শকের সামনে। ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসে প্রথম ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো হোস্ট নেশন উরুগুয়ে। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হলো এক বিশেষ ট্রফি, যা আজকের বিশ্বকাপ ট্রফির থেকে সম্পূর্ণ আলাদা দেখতে ছিল। প্রথম বিশ্বকাপের ৪ বছর পর
ইউরোপীয় দেশগুলোর যাতায়াতের সুবিধার কথা ভেবে 1934 সালের দ্বিতীয় জুলেরিমে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ইতালি। সে সময় সিদ্ধান্ত নেওয়া হলো এরপর থেকে এই জুলেরিমে কাপ ইউরোপ এবং লাতিন আমেরিকার মধ্যে পালাক্রমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ একবার ইউরোপে বিশ্বকাপ হলে পরের সিজনে বিশ্বকাপ হবে লাতিন আমেরিকায়। সেইবার ইতালিতে টুর্নামেন্ট হওয়ায় অংশগ্রহণে আগ্রহী দেশের সংখ্যা অনেক বেশি হয়ে গেল। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে শুরু হলো বাছাই পর্ব বা কোয়ালিফিকেশন সিস্টেম। বাছাই পর্ব পেরিয়ে 16টা দল মূল পর্বে জায়গা করে নিল। মজার বিষয় কি জানেন? বিশ্বকাপের এই 16টা দলের ফরম্যাটটা কিন্তু 1982 সাল পর্যন্ত অপরিবর্তিতই ছিল। যাই হোক, এই দ্বিতীয় জুলেরিমে কাপে তৈরি হলো বেশ কিছু নতুন বিতর্ক এবং ইতিহাস। যেহেতু প্রথম জুলেরিমে কাপে খুব বেশি ইউরোপীয় দল উরুগুয়েতে খেলতে যায়নি, তাই উরুগুয়েও কোনো ইউরোপীয় দেশে খেলতে আসতে চাইল না। সেই কারণে এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়েকে ছাড়াই শুরু হলো এই টুর্নামেন্ট। অন্যদিকে ইজিপ্ট সেই বছর প্রথম আফ্রিকান দেশ হিসেবে জুলেরিমে কাপে অংশগ্রহণ করে ইতিহাস গড়ল। সেই বছর ফাইনালের খেলা এক্সট্রা টাইম অবধি গড়ালো। আর চেকোস্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে জুলেরিমে কাপ বা বলা ভালো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করল ইটালি। এর ঠিক 4 বছর পর 1938 সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ফ্রান্স। আচ্ছা, এখানে বলে রাখি, বারবার জুলেরিমে কাপ বলার চেয়ে আমি বিশ্বকাপই বলছি, কারণ হিসেব মতো দুটোই এক। যাই হোক, ফ্রান্স বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতেই শুরু হলো একটা নতুন বিতর্ক। কারণ ফিফা নিয়ম অনুযায়ী ওই বিশ্বকাপটা দক্ষিণ আমেরিকার কোনো দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে ফ্রান্সকে আয়োজক করা হয়েছিল বলে আর্জেন্টিনা এবং উরুগুয়ে সেই বিশ্বকাপ বয়কট করলো। সে সময় সারা বিশ্বের পরিস্থিতিও ক্রমশ অস্থির হয়ে উঠছিল। যুদ্ধের উত্তেজনার মাঝে জার্মানি অস্ট্রিয়াকে দখল করে নেওয়ায় মূল টুর্নামেন্টে মাত্র 15টা দেশ অংশ নিল। কিন্তু ফাইনালে ইটালি আবারও নিজেদের আধিপত্য বজায় রেখে হাঙ্গেরিকে 4-2 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিল। টানা 3টে সফল বিশ্বকাপের পর ফুটবল খেলাটা সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা লাভ করলো। কিন্তু সেই জনপ্রিয়তার মাঝেই 1939 সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা মারাত্মক প্রভাব ফেলল ফুটবলের ওপরেও। যুদ্ধের ভয়াবহতার কারণে সেই সময় বিশ্বকাপ আয়োজন করা একেবারেই অসম্ভব হয়ে উঠল। ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল প্রেমীকে তাদের প্রিয় টুর্নামেন্ট ফিরে পেতে দীর্ঘ 12 বছর অপেক্ষা করতে হলো। দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 1950 সালে আবারও ফিরে এলো ফুটবল বিশ্বকাপ। সেবারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল। এই বিশ্বকাপেই অংশগ্রহণ করার সুযোগ এলো ভারতবর্ষের কাছে, কিন্তু শেষ অবধি ভারতীয় টিম নিজেদের নাম প্রত্যাহার করে নিল। কিন্তু কি কারণে, সেটা নিয়ে না হয় খানিকটা বাদে ডিটেলস আলোচনা করব। তার আগে যেভাবে গল্পটা এগোতে থাকুক। 1950 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি এক গভীর শোক এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্বকাপে অংশ নিল। কারণ তার ঠিক 2 বছর আগেই ভয়াবহ তোরিনো বিমান দুর্ঘটনায় তাদের জাতীয় দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রাণ হারিয়েছিলেন। এই বিশ্বকাপের আরেকটা উল্লেখযোগ্য দিক ছিল সেবার প্রথমবারের মতো ব্রিটিশ দলগুলোর অংশগ্রহণ। রাজনৈতিক কারণে আগে ফিফার সদস্য না হলেও 1950 সালের আসরেই তারা প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে পা রেখেছিল। সেবারের টুর্নামেন্টে সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা তৈরি হলো একেবারে শেষ ম্যাচে। কিংবদন্তি মারাকানা স্টেডিয়ামে প্রায় 1,73,000 দর্শকের সামনে হোস্ট ব্রাজিলকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নিল উরুগুয়ে। হ্যাঁ, ব্রাজিলের সমর্থকে ভরা মারাকানা স্টেডিয়ামকে শ্মশানের মতো নীরব করে দিয়ে সেবার ট্রফি নিয়ে উচ্ছ্বাস করে উরুগুয়ের খেলোয়াড়রা। আর সেই কারণেই পরবর্তীকালে ফুটবলের ইতিহাসে এই ঘটনা পরিচিত হয় মারাকানা ট্র্যাজেডি হিসেবে। তাই আজও এই ফাইনালকে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল বলে গণ্য করা হয়। এরপর 1954 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডে। এই বিশ্বকাপটা ইতিহাসের সবচেয়ে বেশি গোল হওয়া বিশ্বকাপ হিসেবে পরিচিত। প্রথমবারের মতো টেলিভিশনের লাইভ টেলিকাস্ট হওয়ায় এই টুর্নামেন্টের মাধ্যমেই বিশ্বকাপের জনপ্রিয়তা সারা বিশ্বে আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে অস্ট্রিয়া সুইজারল্যান্ডকে 7-5 গোলে হারায়। 12 গোলের সেই রোমাঞ্চকর লড়াইটা আজও বিশ্বকাপ ইতিহাসের পাতায় এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে খোদাই করা আছে। এই টুর্নামেন্টে ফেরেন্ক পুস্কাস এবং স্যান্ডর কক্সেসের দুর্দান্ত পারফরমেন্সে হাঙ্গেরি পুরো টুর্নামেন্টে 27টা গোল করে সবচেয়ে বেশি গোল করা দলে পরিণত হয়। ফাইনালেও তারা দুর্দান্ত শুরু করেছিল। মাত্র 10 মিনিটের মধ্যেই তারা 2-0 গোলে এগিয়েও গিয়েছিল। ঠিক যে সময় মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা সেবার তাদের হাতেই উঠতে চলেছে, তখনই ঘটে এক বড়সড় দুর্ঘটনা। আসলে ফুটবল যে নাটকীয়তারই আরেক নাম। 2 গোলে পিছিয়ে পড়েও অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লেখে পশ্চিম জার্মানি।
গায়ে কাঁটা দেওয়ার মতো সেই ম্যাচে শেষ পর্যন্ত হাঙ্গেরিকে 3-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় পশ্চিম জার্মানি। জার্মান টিমের হয়ে জয়সূচক গোলটা করেন হেলমুট রান। রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে জার্মানদের এই অবিশ্বাস্য জয় আজও ফুটবল ইতিহাসে মিরাকল অফ বার্ন বা বার্নের রূপকথা নামে স্মরণ করা হয়। 1958 সালে আয়োজিত সুইডেন বিশ্বকাপে বিশ্ব ফুটবল খুঁজে পায় শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকাকে। 17 বছর বয়সী এক ব্রাজিলিয়ান ছেলে প্রত্যেকটা নকআউট ম্যাচে গোল করে ব্রাজিলকে ফাইনালে তোলে। ফাইনাল ম্যাচেও সুইডেনকে 5-2 গোলে হারিয়ে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব এনে দেয় সেই নাবালক কিশোর। এখানে কার কথা বলছি বলুন তো? গেস করতে পারছেন তার নাম? হ্যাঁ, আমরা কথা বলছি ফুটবলের কিংবদন্তি এডসন আরান্তেস দু নাসিমেন্টোকে নিয়ে। তবে সারা বিশ্ব তাকে চেনে পেলে নামে। সুইডেনের সেই বিশ্বকাপটাই ছিল পেলের ক্যারিয়ারের 3টে বিশ্বকাপ ট্রফির প্রথমটা। এরপর 1962 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হলো চিলিতে, যেখানে ফাইনালে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ব্রাজিল। টুর্নামেন্টের ঠিক 2 বছর আগে চিলিতে ভয়াবহ ভূমিকম্প হওয়ায় বিশ্বকাপ আয়োজন নিয়েই একটা বড়সড় সংশয় তৈরি হয়েছিল সেই সময়। তবে শেষ অবধি চিলি দারুণভাবে সবটা সামলে নেয়। ওই বিশ্বকাপে চোটের কারণে নিজের সেরাটা দিতে পারলেন না পেলে। তবে ভাভা এবং গারিঞ্চার মতো তারকারা চেকোস্লোভাকিয়াকে 3-1 গোলে হারিয়ে সেবারও ব্রাজিলকে গৌরবের চূড়ায় পৌঁছে দিলেন। কিন্তু এই বিশ্বকাপ দেখল একটা অন্য ধরনের ফুটবল, যা ছিল হিংস্রতায় ভরা। আর সে কারণে এই বিশ্বকাপে চিলি এবং ইতালির মধ্যেকার প্রথম রাউন্ডের ম্যাচটা আজও ফুটবল ইতিহাসে সান্তিয়াগোর যুদ্ধ নামে পরিচিত। ম্যাচটায় চিলি 2-0 গোলে জিতল ঠিকই, কিন্তু ইতালির 2 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখতে হলো এবং নিরাপত্তার স্বার্থে তাদের পুলিশি পাহারায় মাঠ ছাড়তে হলো। এরপর এলো সেই 1966 সালের ওয়ার্ল্ড কাপ। এত বছরের অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপ ফুটবল ফিরে এলো নিজের জন্মস্থান ইংল্যান্ডে। ফাইনালে জিও ফরেস্টের ঐতিহাসিক সেই হ্যাট্রিক এবং ববি চার্লটন ও গর্ডন ব্যাংকসের অসামান্য পারফরমেন্সের উপর ভর করে ইংল্যান্ড এক্সট্রা টাইমে পশ্চিম জার্মানিকে 4-2 গোলে হারালো। এই আসরে পর্তুগিজ আইকন ইউসেবিও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হলেন। 1966 সালের বিশ্বকাপেই প্রথমবারের মতো আনুষ্ঠানিক লোগো এবং ম্যাসকট ব্যবহার করা হলো। কিন্তু অন্যদিকে ডিসক্রিমিনেটরি রেসিজমের কারণে সাউথ আফ্রিকাকে এই বছর থেকেই 26 বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হলো। 1970 সালে প্রথমবারের মতো উত্তর আমেরিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হলো। মেক্সিকোয় আয়োজিত এই আসরে ব্রাজিল তাদের 3য় ট্রফি জিতল এবং পেলে তার ক্যারিয়ারের 3য় বিশ্বকাপ শিরোপা লাভ করলেন। মারিও জাগালোর কোচিংয়ে ফাইনাল ম্যাচে ইতালিকে 4-1 গোলে উড়িয়ে দিল ব্রাজিল। ম্যাচের 18 মিনিটের মাথায় পেলের করা সেই ওপেনিং গোল আজও খোদাই করা আছে তৎকালীন ফুটবল প্রেমীদের মনে। তবে 1970 সালের ওই ওয়ার্ল্ড কাপে পশ্চিম জার্মানি এবং ইতালির মধ্যে খেলা হওয়া সেমিফাইনাল ম্যাচটা ছিল ঐতিহাসিক। এক্সট্রা টাইমেও খেলার ফলাফল হয় 5-5। জার্মানির কোনো সাবস্টিটিউট বাকি না থাকায় ফ্রান্স বেকেনবাওয়ার বাঙা হাত নিয়ে খেলা চালিয়ে যান। জার্মানির গার্ড মুলার সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও শেষ অবধি সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় জার্মানদের। এর 4 বছর পর 1974 সালে আবারও ফিরে আসে ফুটবল বিশ্বকাপ। সে বছর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল পশ্চিম জার্মানি। নিজেদের মাটিতে শিরোপা জিতে আগের আসর থেকেই খালি হাতে ফেরার অপেক্ষা ঘোচালো জার্মানরা। সে বছর জোহান ক্রুয়েফের নেতৃত্বে নেদারল্যান্ডসের বিখ্যাত টোটাল ফুটবল কৌশল গোটা বিশ্বকে চমকে দিল। ফাইনালে তারা গার্ড মুলার এবং বেকেনবাওয়ারের জার্মানির কাছে 2-1 গোলে হেরেও গেল। তবে 1974 সালের এই বিশ্বকাপটা কেবল মাঠের লড়াইয়ের জন্যই নয়, বরং এক নতুন ইতিহাসের সূচনার জন্যও বিশেষভাবে স্মরণীয়। কারণ এই আসরেই প্রথমবারের মতো আত্মপ্রকাশ করলো বর্তমান বিশ্বকাপ ট্রফিটা, যাকে একবার ছুঁয়ে দেখার জন্য আজও বিশ্বজুড়ে এত উন্মাদনা। এই বিশ্বকাপের আগে ইতালির স্কাল্পচার আর্টিস্ট সিলভিও গাজ্জানিগার মিলান শহরের জিডি বার্টনি কারখানায় তৈরি করলেন এই চোখ ধাঁধানো সোনালী ট্রফি। 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি 6.17 কেজি ওজনের এই ট্রফিতে 4.6 কেজি খাঁটি সোনা রয়েছে এবং ট্রফির রাজকীয় সৌন্দর্য আরো ফুটিয়ে তুলতে একেবারে নিচের অংশে ব্যবহার করা হলো সবুজ রঙের দ্বিস্তরীয় ম্যালাকাইট পাথর। তবে নিরাপত্তার খাতিরে মহামূল্যবান এই আসল ট্রফিটা সব সময় সুইজারল্যান্ডে ফিফার সদর দপ্তরেই সযত্নে রাখা হয়। প্রতি 4 বছর অন্তর বিশ্বকাপ জয়ী দলের হাতে উদযাপনের জন্য যে ট্রফিটা তুলে দেওয়া হয় সেটা আদতে আসল ট্রফির একটা অবিকল ব্রোঞ্জের রেপ্লিকা, যার উপর দেওয়া থাকে সোনার প্রলেপ। মজার বিষয় কি জানেন? বিশ্বজয়ের স্বাদ দেওয়া এই নিখুঁত রেপ্লিকা ট্রফিটাও কিন্তু ইতালির সেই একই কারখানাতেই
অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করা হয়েছিল। 1978 সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে মূল পর্বে জায়গা পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়ালো, কারণ সেই বছর 95টা দল মাত্র 14টা স্পটের জন্য লড়ছিল। ফাইনাল ম্যাচে হোস্ট কান্ট্রি আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। অন্যদিকে টানা দ্বিতীয়বারের জন্য ফাইনালে গিয়ে হারতে হলো নেদারল্যান্ডসকে। টুর্নামেন্টে 6 গোল করে মারিও কেম্পেস আর্জেন্টিনার সব থেকে জনপ্রিয় তারকা হয়ে উঠলেন। অন্যদিকে এই বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে ম্যাচ জেতার ঐতিহাসিক রেকর্ড গড়ল তিউনিসিয়া। 1982 সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 24 করা হলো। এই টুর্নামেন্টে হাঙ্গেরি এল সালভাদর টিমকে 10-1 গোলে হারালো, যা আজও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। ইতালিয়ান তারকা পাউলো রসি ব্রাজিলের বিরুদ্ধে দুর্দান্ত একটা হ্যাট্রিক করে দলকে ফাইনালে নিয়ে গেলেন। আর ফাইনালে পশ্চিম জার্মানিকে 3-1 গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইতালি। দীর্ঘ 44 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেবার তৃতীয়বারের জন্য বিশ্বসেরা শিরোপা পেল ইতালি। অন্যদিকে সারা বিশ্বে ফুটবলের এক মহাতারকা হিসেবে পরিচিতি লাভ করলেন ইতালির পাউলো রসি। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপটা আক্ষরিক অর্থেই আচ্ছন্ন ছিল 25 বছর বয়সী এক আর্জেন্টিনীয় যুবকের বাঁ পায়ের জাদুতে। গ্রুপ স্টেজে ইতালির বিরুদ্ধে 1 গোল, কোয়ার্টার ফাইনালে 2 গোল, সেমিফাইনালেও বেলজিয়ামের বিরুদ্ধে 2 গোল, আর তার সঙ্গেই 5খানা অ্যাসিস্ট। কোঁকড়া চুলের ওই যুবকের ড্রিবলিং দেখে মনে হতে লাগলো তার বুটে যেন আঠা লাগানো রয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, লিওনেল মেসির জন্মের আগে যে আর্জেন্টিনীয় যুবক তার পায়ের জাদুতে গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল, কথা বলছি সেই দিয়েগো মারাদোনাকে নিয়েই। মারাদোনার অবিশ্বাস্য পারফরমেন্সের জোরেই 1986 সালের ফাইনালে পশ্চিম জার্মানিকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের সব থেকে বিতর্কিত এবং স্মরণীয় মুহূর্তটা তৈরি হলো ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে। ওই ম্যাচে হাত দিয়ে একটা গোল করলেন মারাদোনা, যা ফুটবল ইতিহাসে হ্যান্ড অফ গড নামে পরিচিত। কিন্তু দুর্ভাগ্যবশত রেফারি সেই গোলটিকে ঠিক করে দেখতে পাননি, তাই হাত দিয়ে করা গোল হলেও ওটা গোল হিসেবে বিবেচিত হয়। তবে এই হ্যান্ড অফ গড বিতর্কের কিছুক্ষণের মধ্যেই আসে সেই গোলটার পালা, যেটা দিয়েগো মারাদোনাকে একজন মহা তারকা করে তুলেছিল। কথা বলছি গোল অফ দ্য সেঞ্চুরি নিয়ে। মাঝ মাঠ থেকে বল কালেক্ট করে 5 জন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে সেই ম্যাচেই শতাব্দীর সেরা গোলটি করেন ম্যারাডোনা, আর তার জেরেই রাতারাতি আর্জেন্টিনার পোস্টার বয় হয়ে ওঠেন তিনি। সাল 1990 বিশ্বকাপের ঠিক আগেই ফুটবল বিশ্ব এক বড়সড় কেলেঙ্কারির সাক্ষী হলো। কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার সময় মাঠে ফ্লেয়ার পড়ার সুযোগ নিলেন চিলির গোলরক্ষক রবার্তো রোজাস। তিনি নিজের গ্লাভসে লুকোনো ব্লেড দিয়ে নিজেকে আহত করে এমন ভান করলেন যেন স্ট্যান্ড থেকে ছোড়া ফ্লেয়ারের আঘাতেই তিনি রক্তাক্ত হয়েছেন। কিন্তু একজন ফটোগ্রাফারের ক্যামেরায় আসল সত্যিটা ধরা পড়ে গেল এবং এই ঘটনার শাস্তিস্বরূপ রোজাসকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো বিশ্বকাপ থেকে। পাশাপাশি চিলিকে বিশ্বকাপ থেকে সরাসরি বাদ দেওয়া হলো। এই সমস্ত সমস্যা কাটিয়ে 1990 সালে ইতালিতে বিশ্বকাপ শুরু হলো ঠিকই, তবে এটা ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে লো স্কোরিং টুর্নামেন্ট। ফাইনালে পশ্চিম জার্মানি 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতল। তবে এই আসরের অন্যতম চমক ছিল ক্যামেরুন, যারা প্রথম আফ্রিকান দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর অনবদ্য কীর্তি গড়েছিল। এরপর 1994 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপটা ছিল ইতিহাসের সবচেয়ে বেশি ক্রাউড পুলার ওয়ার্ল্ড কাপ। সেবার স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রায় 36 লক্ষ মানুষ বিশ্বকাপ খেলা উপভোগ করল। তবে টুর্নামেন্টের মাঝপথে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এই আসরে বেশ কিছু ব্যক্তিগত রেকর্ডও তৈরি হলো। রাশিয়ার ওলেগ জালেনকো ক্যামেরুনের বিরুদ্ধে একাই 5 গোল করার অনন্য রেকর্ড গড়লেন। আবার একই ম্যাচে ক্যামেরুনের রজার মিলা 42 বছর বয়সে গোল করে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক গোলদাতা রেকর্ডটি নিজের করে নিলেন। ফাইনালে মুখোমুখি হলো ব্রাজিল এবং ইটালি। নির্ধারিত এবং অতিরিক্ত মিলিয়ে 120 মিনিটের খেলা গোলশূন্য থাকার পর বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচ গড়ালো পেনাল্টি শুট আউটে, যেখানে ব্রাজিল 3-2 ব্যবধানে জয়ী হয়ে নিজেদের চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলল। তবে 1994 বিশ্বকাপের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটল কলম্বিয়াকে ঘিরে। দলের অধিনায়ক আন্দ্রেস এসকোবারের একটা সেম সাইড গোলের কারণে কলম্বিয়াকে সেবার গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছিল। দেশে ফেরার পর মেদেইনের একটা বারের বাইরে আন্দ্রেসকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, যা বিশ্বকাপের ইতিহাসে আজও এক কলঙ্কিত এবং অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গেছে। শোনা যায় এসকোবারের সেই সেম সাইড গোলের কারণেই নাকি বেটিংয়ে বিশাল অঙ্কের টাকা খুইয়েছিল আন্ডারওয়ার্ল্ড কার্টেলরা।
আর সেই ঘটনার প্রতিশোধ নিতেই তারা এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 1998 সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা 24 থেকে বাড়িয়ে 32 করা হলো। সেবারের ফাইনালে মুখোমুখি হলো আয়োজক দেশ ফ্রান্স এবং শক্তিশালী ব্রাজিল, অর্থাৎ সেই সময়ের বিশ্বসেরা দুই খেলোয়াড় জিনেদিন জিদান এবং রোনাল্ডো নাজারিওর মহারণ। কিন্তু ফাইনাল ম্যাচের কয়েক ঘন্টা আগেই রোনাল্ডোর হঠাৎ করে রহস্যময় খিঁচুনি শুরু হলো। অসুস্থতা সত্ত্বেও তাকে মাঠে নামানো হলো, তবে পুরো ম্যাচে অনেকটাই নিষ্প্রভ হয়ে থাকলেন রোনাল্ডো। অন্যদিকে ওই ফাইনাল ম্যাচেই জোড়া গোল করলেন জিনেদিন জিদান। তার জাদুকরী পারফরমেন্সের উপর ভর করে ব্রাজিলকে 3-0 গোলে বিধ্বস্ত করল ফ্রান্স এবং ইতিহাসে প্রথমবারের মতো তারা উপভোগ করল বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দ। 2002 সালে প্রথমবারের মতো এশিয়ার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো। দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথভাবে আয়োজন করলো বিশ্বকাপের আসর। এই আসরেই ব্রাজিলের কিংবদন্তি ত্রয়ী 3R অর্থাৎ রোনাল্ডো, রোনাল্ডিনহো এবং রিভালডোর জাদুকরী পারফরমেন্স দেখল গোটা বিশ্ব। আর এই 3R এর পারফরমেন্সে ভর করেই ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলল সেলেসাওরা। অন্যদিকে আয়োজক দল দক্ষিণ কোরিয়া দুর্দান্ত ফুটবল খেলে সেবার প্রথম এশিয়ান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে এক অনন্য ইতিহাস গড়ল। এরপর এলো 2006 সালের বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপকে খেলা না বলে যুদ্ধ বলা ভালো, কারণ 2006 সালের এই বিশ্বকাপটাই ছিল ইতিহাসের সবচেয়ে বেশি কার্ড দেখা টুর্নামেন্ট, যেখানে রেফারিরা ইয়েলো এবং রেড কার্ড মিলিয়ে মোট 345টা কার্ড দেখিয়েছিলেন। এর মধ্যে পর্তুগাল এবং নেদারল্যান্ডসের ম্যাচটা ফুটবল ইতিহাসে ব্যাটল অফ নিউরেমবার্গ নামে পরিচিতি পায়, কারণ তীব্র উত্তেজনার এই ম্যাচে রেকর্ড 4টে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে মজার বিষয় কি জানেন, এই 2006 সালের বিশ্বকাপটাই ছিল কিন্তু লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম বিশ্বকাপ। শুরু থেকে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল তার রেশ গিয়ে পৌঁছলো ফাইনাল ম্যাচেও। এই ম্যাচে ফ্রান্সের জিনেদিন জিদান শুরু থেকে অবিশ্বাস্য পারফরমেন্স দিচ্ছিলেন, কিন্তু ইটালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি আচমকা মাঠের মধ্যেই জিদানের বোনকে নিয়ে কটূক্তি করে বসলেন। ব্যাস, জিদানের মাথা গেল আগুন হয়ে, আর সেই মাথা দিয়ে তিনি হেডবাট অ্যাটাক করে বসলেন মাতেরাজ্জিকে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলেন জিদান। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে জিতে ইতালি তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করল। কিন্তু ওই ম্যাচই হয়ে দাঁড়ালো জিনেদিন জিদানের কেরিয়ারের শেষ ম্যাচ। 2010 সালে প্রথমবারের মতো আফ্রিকার মাটিতে আয়োজিত হলো ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপের জন্য গাওয়া পপস্টার শাকিরা সেই ওয়াকা ওয়াকা গানটাকে আজও বাঙালিরা বিশ্বকাপের মহিষাসুর মর্দিনী বলে থাকেন, কারণ এই গানটা পাড়ায় পাড়ায় শুনতে পাওয়া মানেই বিশ্বকাপ চলে এসেছে। এই 2010 সালের ওয়ার্ল্ড কাপে জ্যাবুলানি নামের একটা বিশেষ ফুটবল ব্যবহার করা হয়েছিল, যার গুণমান নিয়ে পরবর্তীকালে অনেক আলোচনা সমালোচনাও হয়েছিল। এই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন এবং নেদারল্যান্ডস। এক্সট্রা টাইমে গড়ানো শ্বাসরুদ্ধকর এই ম্যাচে 116 মিনিটে স্পেনের আন্দ্রে ইনিয়েস্তা বিপক্ষের তেকাঠিতে বল জড়িয়ে দিলেন। অন্যদিকে স্পেনের গোলকিপার ইকের ক্যাসিয়াসের অপ্রতিরোধ্য মনোভাব নেদারল্যান্ডসের স্নাইডার আর রবেনের সমস্ত আক্রমণকে নিষ্ক্রিয় করে তুলল। ইনিয়েস্তার ওই একটা গোলের সুবাদেই সেবার ডাচদের হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করল স্পেন। 2014 সালে বিশ্বকাপ ফিরে এলো ফুটবলের অন্যতম তীর্থভূমি ব্রাজিলে। এই টুর্নামেন্টেই প্রথমবারের মতো গোল লাইন প্রযুক্তি ব্যবহার করা হলো। তবে এই টুর্নামেন্টের ব্রাজিল ও জার্মানির সেমিফাইনাল ম্যাচটা ফুটবল ইতিহাসের অন্যতম একটা বড় অঘটনের জন্ম দিল। নেইমারহীন হোস্ট ব্রাজিলকে তাদের নিজেদের মাটিতেই 7-1 গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে ফাইনালে উঠল জার্মানি, যা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গেল গোটা ফুটবল বিশ্ব। এরপর মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে মারিও গোটজের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলল জার্মানি। সেবারের মতো হৃদয় ভাঙল লিওনেল মেসি এবং তার কোটি কোটি অনুরাগীর। 2018 সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আত্মপ্রকাশ ঘটল ভার অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির, যার কারণে গোটা টুর্নামেন্টে রেকর্ড সংখ্যক পেনাল্টি দেওয়া হলো। এই বিশ্বকাপে ক্রোয়েশিয়া আন্ডারডগ হিসেবে অসাধারণ খেলে ফাইনালে উঠল ঠিকই, কিন্তু ফ্রান্সের দিদিয়ের দেশমে ট্যাকটিক্সের কাছে হার মানতে হলো লুকা মডরিচদের। ফাইনালে তাদের 4-2 গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জয় করল ফ্রান্স। এই টুর্নামেন্টেই সমগ্র বিশ্ববাসী ফরাসি তরুণ কিলিয়ান এমবাপের অবিশ্বাস্য গতির ঝড় চাক্ষুষ করল। এছাড়া 45 বছর বয়সী মিশরের গোলরক্ষক এসাম এল হাদারি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার নতুন রেকর্ড গড়লেন এই বিশ্বকাপেই। তবে 2022 সালের বিশ্বকাপটা ছিল মেসি ফ্যানদের স্বপ্ন পূরণের বিশ্বকাপ। 2022 সালে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। গরমের কারণে
ইতিহাসে প্রথমবারের মতো জুন জুলাইয়ের বদলে নভেম্বর ডিসেম্বর মাসে আয়োজন করা হয়েছিল এই বিশ্বকাপ। 2022 সালের বিশ্বকাপটা আদতে লিওনেল মেসির জন্য এক ঐতিহাসিক মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে নিজের পায়ের জাদু দেখিয়ে দলকে ফাইনালে তোলেন মেসি। ফাইনালেও তিনি নির্ধারিত সময় এবং এক্সট্রা টাইম মিলিয়ে 2টো গোল করেন। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের অনবদ্য হ্যাট্রিকের সৌজন্যে সেই রুদ্ধশ্বাস এবং মহাকাব্যিক থ্রিলার ম্যাচ শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গড়ায়। আর এই পেনাল্টি শুটআউটে চূড়ান্ত স্নায়ু যুদ্ধে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। এই অবিস্মরণীয় জয়ের মধ্যে দিয়েই লিওনেল মেসি অবশেষে তার কেরিয়ারের বহু আরাধ্য বিশ্বকাপ ট্রফিটা আকাশে তুলে ধরেন। সোনায় মোড়ানো এই ট্রফিটা ছোঁয়ার মাধ্যমে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের ট্রফি শেলফের একমাত্র অপূর্ণতাটুকুও সম্পূর্ণ করলেন লিওনেল মেসি। এইবার কথা বলার পালা ভারতীয় ফুটবল এবং বিশ্বকাপের সেই একমাত্র যোগসূত্র নিয়ে। ভারতীয় ফুটবলের ইতিহাস একদিকে যেমন গৌরবের, অন্যদিকে তেমনই আক্ষেপেরও। একটা সময় ছিল যখন ভারতকে বলা হতো এশিয়ার ব্রাজিল। এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারত মাঠ কাঁপাত, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ফিকে হয়ে যেতে শুরু করলো সেই ইতিহাস। আজ আন্তর্জাতিক ফুটবলে ভারতের অবস্থান অনেকটাই পিছিয়ে। তাহলে প্রশ্ন আসে, কিভাবে সেই আশ্চর্য উত্থান থেকে ধীরে ধীরে পতনের পথে হাঁটল ভারতীয় ফুটবল? এই গল্পের শুরুটা করতে হয় 1950 সালের বিশ্বকাপ দিয়ে। নিজেদের অবহেলা এবং অযোগ্যতাকে ঢাকতে তৎকালীন ভারত সরকার মার্কেটে একটা গল্প রটিয়ে দেয় যে ভারত নাকি খালি পায়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিল, অথচ ফিফা পারমিশন দেয়নি বলে ভারত সেবার বিশ্বকাপ খেলেনি। কিন্তু এই গল্পটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আসল গল্পটা কি? বলছি। 1948 সালে লন্ডন অলিম্পিকে ভারতীয় প্লেয়ারদের মধ্যে কেউ খালি পায়ে, কেউ বা শুধু মোজা পরে খেলতে নেমেছিলেন। সেবার অলিম্পিকে ফ্রান্সের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল ভারতীয় দল। কিন্তু ভারতীয়দের খেলা দেখে তাজ্জব বনে গেছিল গোটা বিশ্ব। ব্রিটিশ মিডিয়া রীতিমতো বড় বড় আর্টিকেল লিখেছিল ভারতীয়দের খালি পায়ে ফুটবল খেলা নিয়ে। তৎকালীন ভারতীয় ক্যাপ্টেন তালিমেরেন এই ম্যাচের পর মিডিয়াকে বলেছিলেন, আমরা ভারতীয়রা ফুটবল খেলি আর বাকিরা খেলে বুটবল। এইবার বলি আসল ঘটনাটা। 1950 সালে ফিফা মোটেই খালি পায়ে ফুটবল খেলাতে নিষেধাজ্ঞা জারি করেনি এবং 1948 সালের পর থেকেই অনেক ভারতীয় ফুটবলারই জুতো পরা শুরু করে দিয়েছিলেন। এবার যখন 1950 সালে জুলেরিমে কাপ অনুষ্ঠিত হয়েছিল, তখন সেটা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না ভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে, কারণ তখন সবার কাছে অলিম্পিকটাই ছিল আসল লক্ষ্য। 1950 সালের জুলেরিমে কাপে অংশগ্রহণ করার জন্য কোয়ালিফাইং রাউন্ডে ভারতকে হারাতে হতো বার্মা এবং ফিলিপিন্সকে, কিন্তু এই দুটো দলই নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ফলে সরাসরি ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ চলে আসে ভারতবর্ষের কাছে। ভারতীয় টিমের নামও ঘোষণা করা হয়ে যায়। কিন্তু তারপরেই ফুটবল ফেডারেশনের কিছু লোকের মনে হয় এতজনকে জাহাজে করে ব্রাজিলে পাঠানো খুবই খরচ সাপেক্ষ। ফুটবলের পিছনে এত খরচ করার কোনো মানেই হয় না। আশ্চর্যজনকভাবে সেই সময় ভারতবর্ষের বহু বেসরকারি ফুটবল অ্যাসোসিয়েশন ভারতীয় টিমকে ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। এমনকি ব্রাজিলও ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু শেষ অবধি AIFF ভারতবর্ষের নামটা টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেয়। বহু বিশেষজ্ঞের মতে এই একটা ভুল সিদ্ধান্তই ভারতীয় ফুটবলকে আজীবনের মতো পিছিয়ে দেয়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া পর্যন্ত এই সিদ্ধান্তটাকে ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক ভুল বলে চিহ্নিত করেছিলেন। 1950 সালের ভারতীয় ফুটবল দলের অধিনায়ক শৈলেন মান্নাও এই ঘটনার জন্য পরবর্তীকালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দূরদর্শিতার অভাবকেই দায়ী করেন। কিন্তু তারপর তো বহু বছর পেরিয়ে গেছে, সবকিছু আরো আধুনিক হয়েছে, সুযোগ সুবিধাও অনেক বেড়েছে। তাহলে আজও কেন ফুটবল বিশ্বকাপ আসলে ভারতবর্ষের জাতীয় পতাকার জায়গায় পাড়ায় পাড়ায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ঝোলে? আসলে আজও ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় খামতিগুলোর মধ্যে একটা হলো ইউথ ডেভেলপমেন্টের অভাব। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, সুনীল ছেত্রীদের মতো প্রতিভাবান ফুটবলাররা কেন লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্যায়ে পৌঁছতে পারেন না? এর উত্তর লুকিয়ে আছে প্রস্তুতির পরিকাঠামোয়। মেসি এবং রোনাল্ডো ছোটবেলা থেকেই পেশাদার ফুটবল একাডেমি এবং নিয়মিত প্রতিযোগিতার মধ্যে থেকে বেড়ে উঠেছেন। অন্যদিকে ভারতে শক্তিশালী ইউথ লিগ এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার অভাবে অনেক প্রতিভাই সঠিক সময় বিকশিত হওয়ার সুযোগই পায় না। আর এইসব সমস্যার কারণ হিসেবে প্রশাসনিক দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক অবহেলা তো রয়েইছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, আর্থিক বিশৃঙ্খলা, পর্যাপ্ত কোচ তৈরিতে অনীহা এবং একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, এই সমস্ত কারণেই ভারতীয় ফুটবল আজ অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে এত হতাশার ভিড়েও আশার আলো কিন্তু একেবারেই নিভে যায়নি।
ভারতীয় ফুটবলের সামনে এখনও ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ রয়েছে, আর তার জন্য সবথেকে বেশি প্রয়োজন প্র্যাকটিক্যাল এবং লং টার্ম প্ল্যানিং। একসময় যে দেশ এশিয়ার সেরা ছিল, সঠিক পরিকল্পনা, দক্ষ প্রশাসন এবং লং টার্ম ফান্ডিংয়ের মাধ্যমে সেই দেশ আবারও বিশ্বমঞ্চে রাজত্ব করতে পারে। হয়তো এই উত্থানের পথটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। দেশের মাথায় যারা বসে আছেন তাদের আন্তরিক চেষ্টা থাকলে 150 কোটি জনসংখ্যার এই বিশাল দেশটা নিশ্চয়ই এমন 15 জন যোদ্ধাকে খুঁজে বের করতে পারবে, যারা একদিন ভারতের হাতে তুলে দেবে বিশ্ব সেরার খেতাব। আমার আজকের এই ভিডিওটা আমি সেই আশা নিয়েই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ওয়ার্ল্ড কাপের মরশুমে জমিয়ে খেলা দেখতে থাকুন। নমস্কার।